পুরুষোত্তম নামের একটি লোক অনেক দিন আগেই মারা গেছেন। তারপরেও সে শহরতলিতে একের পর এক খুন করে, কিন্তু কোনো ভূত বা আত্মা হয়ে নয়। মৃত্যুর আগে পুরুষোত্তম বডির কিছু অর্গান ডোনেট করেছিল, আর ওই অর্গানগুলি এখন তার মৃত্যুর বদলা নিচ্ছে। মানুষের অর্গানও যে বদলা নিতে পারে তা একটি গবেষণায় সায়েন্টিফিকভাবে প্রমাণিত। আর এই গবেষণার উপর ভিত্তি করেই আজকের এই মুভিটির গল্প। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা ঠিকই শুনছেন, এমন এক টুইস্টে ভরা গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটিতে ইমোশন আছে, কিছুটা সাসপেন্স এবং টুইস্টও আছে। আর সর্বোপরি গল্পটি থেকে সমাজের অনেক মূল্যবান একটি শিক্ষা দেওয়া হয়েছে। তো বেশি কথা না বলে চলুন গল্পে ফিরে আসা যাক। কাহিনীর শুরুতে আমরা অপ্সরা নামের এক স্কুল টিচারকে দেখতে পাই। শিক্ষকতা করার সঙ্গে সঙ্গে এক হাতে তাকে সংসারও সামলাতে হয়। অপ্সরা খুবই সরল মনের মানুষ। সে একটি আরশোলা পর্যন্ত মারা পছন্দ করে না। তার মিষ্টি ব্যবহারের কারণে তার পাড়া প্রতিবেশীরাও তাকে খুব ভালোবাসে। অপ্সরা স্কুল বাচ্চাদের সবসময় গাছ লাগানোর কথা বলে, কিন্তু অপ্সরার জীবনে একটি সমস্যা হলো, রাতে ঘুমোলেই সে প্রতিদিন একটি কার অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখত, যে কারণে রাতে তার ঠিকমতো ঘুম হতো না। পরের দিন অপ্সরা স্কুটি নিয়ে বাজারে যাওয়ার সময় রোডে রেড সিগন্যাল পড়লে সে দাঁড়িয়ে যায়। সেই সময় একটি গাড়ি পেছন দিক থেকে তার স্কুটিতে ধাক্কা মারে। অপ্সরা এই বিষয়টিকে খুব নর্মালভাবেই নেয়, কিন্তু অপ্সরা যখন স্কুটির আয়নাতে গাড়ির মালিককে দেখে তখন তার বডি ল্যাঙ্গুয়েজ একেবারে পাল্টে যায়। এজন্য অপ্সরা নয় অন্য কেউ। তাকানো দৃষ্টিভঙ্গিতে বোঝা যাচ্ছে অনেক রাগ আছে ওই লোকটির প্রতি। সিগন্যাল গ্রিন হলে সবাই যেতে থাকলেও অপ্সরা এক দৃষ্টিতে লোকটিকে দেখতে থাকে। তখন লোকটি পাশ কাটিয়ে যেতে শুরু করলে অপ্সরা তাকে ফলো করে। লোকটি একটি কনস্ট্রাকশন সাইটে গেলে অপ্সরাও সেখানে পৌঁছায়। নির্জন জায়গায় একটি মেয়েকে একা পেয়ে লোকটি অপ্সরার সঙ্গে মিসবিহেভ করার চেষ্টা করে, আর তারপরেই আমরা অপ্সরার এক আলাদাই রূপ দেখতে পাই। সে লোকটিকে নির্মমভাবে খুন করে। তারপর অপ্সরা বাজার করে বাড়িতে ফিরে আসে। অপ্সরা এখন একেবারেই নর্মাল। টিভিতে তার স্বামী ও মেয়ে লোকটির মার্ডারের নিউজটি দেখছিল। তখন অপ্সরা তার স্বামীকে ছোট বাচ্চা মেয়ের কাছে এসব নিউজ দেখতে বারণ করে, কারণ বাচ্চাদের উপর এর নেগেটিভ প্রভাব পড়তে পারে। কিন্তু অপ্সরার এই নিউজ শুনে কিছুই মনে হলো না। অবাক করা বিষয় এই যে খুনের বিষয়টি তো দূরে থাক, লোকটিকেও সে চিনতে পারল না। লোকটির নাম লোকেশ এবং সে পলিউশন কন্ট্রোল বোর্ডের এক্স চেয়ারম্যান ছিল। এটি হাই প্রোফাইল কেস হওয়ায় এই কেসের জন্য অনুরাগ নামে এক স্পেশাল অফিসারকে অ্যাপয়েন্ট করা হয়। অনুরাগ ক্রাইম স্পটে এসে ডেড বডির কাছে একটি লম্বা চুল দেখতে পায়। ওয়াচম্যানকে জিজ্ঞাসা করলে জানতে পারে যে লোকেশের গাড়ি ফলো করে একটি মহিলা স্কুটি নিয়ে এসেছিল, আর লোকেশ এই জায়গায় অন্য মেয়েদের প্রায় নিয়ে আসতো, তাই ওয়াচম্যান তাকে ভিতরে আসতে দিয়েছিল। পোস্টমর্টম রিপোর্ট দেখে পুলিশ কনফার্ম হয় যে খুনি একজন মহিলা ছিল। তারপর পুলিশ সেই এরিয়ার সিসিটিভি ফুটেজ চেক করে। সেখানে তারা অপ্সরাকে দেখতে পায়, কিন্তু হেলমেট পরে থাকায় পুলিশ তাকে চিনতে পারে না। আর স্কুটির নাম্বারও স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না, কারণ লোকটির গাড়ির ধাক্কায় নাম্বারের প্লেটটি বেঁকে গিয়েছিল। তারপর স্কুটি কোন কলোনিতে গেছে পুলিশ তার তদন্ত শুরু করে। অন্যদিকে নিউজ রিপোর্টার ফয়জাল লোকেশের মার্ডারের খোঁজ নিতে সেই ক্রাইম স্পটে যায়। সে ওয়াচম্যানকে কিছু টাকা দিয়ে ক্রাইম স্পটের ছবি তোলে। ফয়জালের কলিগ ছিল ঈশিতা। ঈশিতা বিয়ের জন্য পাত্র পছন্দ করলে ফয়জাল কোনো না কোনো পাট পরিয়ে তাকে ভুলভাল বোঝায়, আর তখন ঈশিতা ওই ছেলে তার উপযুক্ত নয় ভেবে বিয়ে ভেঙে দেয়। এভাবে সে 3-4টা ছেলে রিজেক্ট করে। তারপর একদিন ঈশিতা তার ভাইজিকে স্কুল থেকে আনতে গেলে ওই স্কুলের ম্যাডাম অপ্সরার সঙ্গে তার পরিচয় হয়। কথা প্রসঙ্গে বিয়ের কথা উঠলে ঈশিতা বলে ডক্টর, ইঞ্জিনিয়ার বা বিজনেসম্যান পাত্র তার জন্য উপযুক্ত নয়। অপ্সরা তখন জিজ্ঞেস করে, তোমাকে এসব পরামর্শ কে দিচ্ছে? ঈশিতা বলে, আমার এক বন্ধু। অপ্সরা বলে, তাহলে সে তোমাকে ভালোবাসে। পরে ঈশিতা ফয়জালকে ডেকে জিজ্ঞেস করলে ফয়জাল তাকে প্রপোজ করে। পরের দিন ফয়জাল ঈশিতাকে নিয়ে ঘুরতে যায়। তারা একটি কার রেসিং গেম খেলবে বলে একটি শপিং মলের কাছে গিয়ে দাঁড়ায়। তখন ফয়জালের একটি ইম্পর্টেন্ট কল এলে সে কথা বলতে বলতে শপিং মলটিতে ঢোকে। সেই সময় অপ্সরা তার ফ্যামিলিকে নিয়ে শপিং করার জন্য মলটিতে আসে। এদিকে কল লিস্ট চেক করে জানা যায় যে লোকেশের শেষ কথা বাদশা নামে একজনের সঙ্গে হয়েছিল। তাই লোকেশের খুনের তদন্তে অনুরাগও এই শপিং মলটিতে আসে। অনুরাগ বাদশার সঙ্গে মিট করলে সেখানে আমরা ধরণী নামের একটি লোককে দেখতে পাই, আর এই শপিং মলটি ছিল ধরণীর। ধরণী ফোনে কথা বলতে বলতে ওয়াশরুমের দিকে যাচ্ছিল। এমন সময় মলের বাইরে ঈশিতাকে দেখতে পেয়ে অপ্সরা ইশারা করে ডাকতে থাকে।
তখন তার হাতটি ধরণীর গায়ে লাগে, আর সেই সময় ধরণীকে দেখে অপ্সরা মুহূর্তেই বদলে যায়। অপ্সরা ধরণীকে ফলো করতে থাকে। তখন ওয়াশরুম থেকে সদ্য বেরিয়ে আসা ফয়জাল ধরণীকে পাশ দিয়ে হেঁটে যেতে দেখে আশ্চর্যভাবে তার হার্টবিট অটোমেটিক বেড়ে যায়। আশ্চর্যের ব্যাপার হলো ফয়জালও পুরোপুরি বদলে যায়। রোবটের মতো কেউ যেন তাকে রিমোট দিয়ে চালাচ্ছে। তখন ফয়জালও তার পেছনে ওয়াশরুমে যায়। সেখানে গিয়ে তারা ধরণীকে আচ্ছা করে ধোলাই দেয় এবং খুন করে। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো ধরণীকে মারার সময় ফয়জাল এক বিশেষ ধরনের টেকনিক ব্যবহার করে। দুটো আঙ্গুল দিয়ে নিমেষেই ধরণীর নিঃশ্বাস বন্ধ করে দেয়। আর তারপর ফয়জাল ও অপ্সরা একই স্টাইলে ঘাড় বাঁকিয়ে বডি রিল্যাক্স করে। ফয়জাল ও অপ্সরা একে অপরকে চিনত না, কিন্তু খুন করার সময় তাদের বডি ল্যাঙ্গুয়েজ একই রকমের হওয়া বেশ রহস্যের। অপ্সরা ও ফয়জাল সেখান থেকে বেরিয়ে একটি সেফ জায়গায় দাঁড়ায়, কিন্তু তারা যেন কিছু একটা দেখছে, তাই এক দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে থাকে। এদিকে মার্ডারের খবর জানাজানি হওয়ায় চারিদিকে লোক ছোটাছুটি করতে শুরু করে। তখন ঈশিতা ও অপ্সরার হাজব্যান্ড জোরে জোরে ডাকলেও তারা শুনতে পায় না। কাছে গিয়ে নড়ালে তাদের ঘোর কাটে। তাদের মার্ডারের বিষয়টি বললে তারা সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। এদিকে অনুরাগ ছুটে এসে ওয়াশরুমে ধরণীর ডেড বডিটি দেখতে পায়। আর এখানে আমরা জানতে পারি লোকেশ, ধরণী ও পার্থ তারা দুজন বন্ধু এবং বিজনেস পার্টনার ছিল। বাদশাও তাদের দলেই কাজ করত। পার্থ বাদশার কাছ থেকে পরপর দুজন পার্টনারের খুন হওয়ার খবর পায়। তখন সে অনুরাগকে ফোন করে কেসটি সলভ করার জন্য প্রেশার দেয়। পরের দিন সকালে অনুরাগ পুলিশ স্টেশনে এলে রিসেপশনে একটি স্টিকার লাগানো হেলমেট দেখতে পায়। হেলমেটটি তার চেনা চেনা লাগছিল, কারণ সিসিটিভি ফুটেজে সেম হেলমেট অপ্সরাকে ব্যবহার করতে দেখেছে। রিসেপশনে থাকা লোকটিকে জিজ্ঞেস করলে জানতে পারে রোড সেফটি প্রোগ্রামে পার্টিসিপেটকারী ভলান্টিয়ারদের এই হেলমেট ফ্রিতে দেওয়া হয়েছিল। একজন পুলিশ অফিসার সেখানে গিয়ে ভলান্টিয়ারদের ডিটেলস কালেক্ট করে। তারপর শপিং মলের সিসিটিভি ফুটেজ দেখার সময় অপ্সরাকে দেখে এক পুলিশ অফিসার অনুরাগকে বলে এই মহিলাটি সেই প্রোগ্রামে পার্টিসিপেটকারী ভলান্টিয়ারদের মধ্যে একজন ছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায় অপ্সরা ও ফয়জাল ধরণীকে ফলো করছে, তাই তাদের অ্যাড্রেস বের করা হয়। অপ্সরার স্কুলে আজ বেস্ট টিচারের অ্যাওয়ার্ড ফাংশন, আর স্কুলের বেস্ট টিচার হিসেবে অপ্সরা সিলেক্ট হয়েছে। অন্যদিকে ফয়জাল ও ঈশিতার আজ এনগেজমেন্ট। অপ্সরা অ্যাওয়ার্ডটি গ্রহণ করে স্টেজে তার স্পিচ দেবে, এমন সময় পুলিশ এসে সকলের সামনে তাকে গ্রেপ্তার করে। অন্যদিকে ফয়জাল ঈশিতাকে রিং পরায়। সেই সময় পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে, কিন্তু অপ্সরা ও ফয়জাল কেন গ্রেপ্তার হচ্ছে কেউ তা বুঝতে পারছিল না। একটি আরশোলা মারতে পছন্দ না করা অপ্সরা যে দুটো খুন করেছে সেটা সে নিজেও বুঝতে পারছে না। অপ্সরা ও ফয়জালের গ্রেপ্তার হওয়ার নিউজ দেখে পার্থ অনুরাগকে কল করে, কিন্তু অনুরাগ তার কল রিসিভ করে না। তখন পার্থ বুঝতে পারে যে অনুরাগ তার কথা মতো চলবে না। সেজন্য সে কমিশনারকে ফোন করে অনুরাগকে এই কেস থেকে বাদ দিতে বলে। কমিশনার অনুরাগকে ফোন করে এই কেসের দায়িত্ব সন্তোষ নামে পুলিশ অফিসারকে হ্যান্ডওভার করতে বলে। অনুরাগ ভালো মতোই বুঝতে পারে যে পার্থ ও সন্তোষ মিলে অপ্সরা ও ফয়জালকে আজ রাতেই মারার প্ল্যান করছে। কমিশনার যেহেতু ইনভলভ আছে, তাই অনুরাগ তাদের বাঁচাতে পারবে না। সেজন্য অনুরাগ দুইজন পুলিশ অফিসারকে বলে তারা যেন সোশ্যাল মিডিয়ায় খবরটি ছড়িয়ে দেয় যে অপ্সরা ও ফয়জালকে আজ রাতে এনকাউন্টার করা হবে। অনুরাগকে একটি অ্যাক্সিডেন্ট কেসের দায়িত্ব দেওয়া হয়। হাইকোর্টের জর্জের নাতির অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় অল ওয়ার্ল্ডের বেস্ট নিউরোসার্জন ইরানিকে নিয়ে আসা হয়। অনুরাগ তাকে হসপিটালে দেখতে এলে সেই সুযোগে পার্থ ও সন্তোষ মিলে অপ্সরা ও ফয়জালকে এনকাউন্টারের প্ল্যান করে। একজন পুলিশ অফিসার তা শুনতে পেয়ে অনুরাগকে ফোন করে জানায়। অনুরাগ তখন তাকে ফয়জাল ও অপ্সরার রিলেটিভ ও নিউজ রিপোর্টারদের জানাতে বলে এবং পুলিশ স্টেশনের চারিদিকে ছড়িয়ে পড়তে বলে। সন্তোষ অপ্সরা ও ফয়জালকে এনকাউন্টারের জন্য পুলিশ স্টেশনের ব্যাকডোর দিয়ে নিয়ে যাওয়ার সময় সেখানে সবাই চলে আসায় তাদের প্ল্যান ভেস্তে যায়। পরের দিন পার্থর ভাই তীর্থ মাঝ রাস্তায় তাদের মারার প্ল্যান করে। তাদেরকে কোর্টে নিয়ে যাওয়ার সময় তীর্থ তাদের মাঝ রাস্তায় দাঁড় করায়। তাকে দেখে অপ্সরা ও ফয়জাল আবারও চেঞ্জ হয়ে যায়। এক এক করে গুন্ডা ও পুলিশকে মারার পর তীর্থ অবস্থা বুঝে বাঁচার জন্য সেখান থেকে দৌড়ে পালায়। তখন সেই শহরে নতুন আসা বিখ্যাত নিউরোসার্জন ইরানির গাড়ির সামনে সে এসে পড়ে। আশ্চর্যের বিষয় এই যে ইরানি ও তীর্থকে দেখে পুরোপুরি বদলে যায়। তার চালচলন, তাকানো সমস্ত কিছুই অপ্সরা ও ফয়জালের মতো। রাস্তায় ফেলে মারতে মারতে তারা তিনজন তীর্থকে নির্মমভাবে খুন করে। এই নিউজটি টিভিতে সরাসরি দেখানো হয়। তা দেখে তাদের বাড়ির লোক কেউই বিশ্বাস করতে পারছিল না।
পুলিশ তাদের তিনজনকে প্রচুর টর্চার করে, কিন্তু তারা তিনজনেই একই কথা বলছিল যে তারা খুন করেনি। পুলিশ অফিসার সন্তোষের সামনে এই ঘটনাটি ঘটায় কমিশনার তাকে এই কেস থেকে সরিয়ে দেয় এবং আবার অনুরাগকে এই কেসের দায়িত্ব দেয়। অনুরাগ অপ্সরাকে জিজ্ঞেস করে সে কেন খুন করেছে। অপ্সরা বলে, আমাকে বিশ্বাস করুন, আমি কাউকে খুন করতে পারি না। কেউ একটা পোকা মারতে গেলেও আমি তাকে বাধা দিতাম। এই বলে সে কাঁদতে শুরু করে। অনুরাগ ডক্টর ইরানিকে জিজ্ঞেস করলে ইরানি বলে, আমি একজন ডক্টর, আমি খুন করতে পারি না। আমার কাজ লোকের জীবন বাঁচানো, আর এজন্য আমি পদ্মশ্রী উপাধিও পেয়েছি। আমার এই কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ছেলেটি আমার গাড়ির সামনে এসে পড়েছিল, তারপর কি হয়েছিল আমার মনে নেই। ফয়জালকে জিজ্ঞেস করলে সেও বলে, আমি ওয়াশরুমে গিয়েছিলাম, তারপর কি হয়েছিল আমার আর মনে নেই। তারপর তাদের কোর্টে নিয়ে যাওয়া হলে জর্জ সাইকোলজিস্ট অ্যাপয়েন্ট করতে বলে। তারপর অনুজা নামে এক সাইকোলজিস্টকে নিয়োগ করা হয়। অনুজা অপ্সরাকে বলে, মেন রোডে যখন তুমি খুন করছিলে তার ভিডিও ফুটেজ আমি দেখেছি। তোমার চোখে রাগ ও ঘৃণা প্রকাশ পাচ্ছিল, কিন্তু তুমি বলছো তুমি তাকে চেনো না। কোনো অচেনা ব্যক্তিকে মানুষ কি করে এত নির্মমভাবে খুন করতে পারে? অপ্সরা বলে, আমি জানি না। আমি এত মনে করার চেষ্টা করি, কিন্তু মনে করতে পারছি না। অনুজা ফয়জালকে জিজ্ঞেস করে, অপ্সরা ও ডক্টর ইরানিকে তুমি কতদিন ধরে চেনো? ফয়জাল বলে, তাদের সঙ্গে আমার কোনো দিন দেখা হয়নি। অনুজা ডক্টর ইরানিকে জিজ্ঞেস করলে সেও একই কথা বলে। যদি কোনো পাওয়ারফুল ব্যক্তি তার পাওয়ারের অপব্যবহার করে সাধারণ মানুষের প্রতি অন্যায় করে, তাহলে সেটি তারা মেনে নিতে পারে না এবং সেই মুহূর্তে তারা চেঞ্জ হয়ে যায়। তারপর কি ঘটে তাদের আর মনে থাকে না। তিনজনেরই এটা 1 বছর ধরেই হচ্ছে, আর এই বিষয়টি সবাইকে অবাক করে। তখন ডক্টর অনুজা তাদের মেডিকেল হিস্ট্রি চেক করতে বলে। তারা অপ্সরার মেডিকেল হিস্ট্রি চেক করে জানতে পারে যে 1 বছর আগে অপ্সরার আই ট্রান্সপ্লান্ট হয়েছিল। এক অ্যাক্সিডেন্টে অপ্সরার চোখ এবং তার হাজব্যান্ডের পা চলে যায়। যে গাড়ির সঙ্গে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল তারা স্পট ডেড হয়েছিল। অন্যদিকে ফয়জালের মেডিকেল রিপোর্ট চেক করে জানতে পারে 1 বছর আগে তারও হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছিল। ঠিক সেই সময় ডক্টর ইরানির বোন মেরু ট্রান্সপ্লান্ট হয়েছিল, আর তিনজনেরই ডোনার এক ব্যক্তি ছিলেন। তার নাম ছিল পুরুষোত্তম, কিন্তু তিনজনের আলাদা আলাদা জায়গায় অপারেশন হয়েছিল। তারপর তারা পুরুষোত্তমের ঠিকানা পেয়ে সেখানে যায়। তারা সেখানে গিয়ে জানতে পারে পুরুষোত্তম তার সমস্ত সম্পত্তি এক এনজিও ট্রাস্টকে দান করেছে। তার পুরো ফ্যামিলি এক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তারপর তারা পুরুষোত্তমের পরিচিত গোপাল স্বামীর সঙ্গে দেখা করতে যায়। তারা গোপাল স্বামীর কাছ থেকে জানতে পারে পুরুষোত্তম গাছকে খুব ভালোবাসত। সে ফরেস্ট ডিপার্টমেন্টে সার্ভিস করত। গাছকে সে তার পরিবার বলে মনে করত। পুরুষোত্তমই ছিল সত্যিকারের নেচার রক্ষক। গাছ কাটলে সে তা সহ্য করতে পারত না। কেউ গাছ কাটলে সেখানে গিয়ে তাকে বাধা দিত, আর তার কথা না শুনলে সে তাকে খুন পর্যন্ত করত এবং তার সমাধিস্থলে একটি গাছ লাগিয়ে দিত। তারপর একদিন পুরুষোত্তম জানতে পারে তার স্ত্রী প্রেগনেন্ট। পুরুষোত্তম এতে খুশি হলেও তার স্ত্রী এতে খুশি ছিল না। গাছের প্রতি প্রেমের কারণে পুরুষোত্তমের যে কোনো দিন বিপদ হতে পারে জেনে তার স্ত্রী এই বাচ্চাকে পৃথিবীতে আনতে চাইছিল না। তখন পুরুষোত্তম তার স্ত্রী ও বাচ্চার কথা ভেবে সে চাকরি ছেড়ে দেয় এবং জঙ্গলকে বাঁচানোর আন্দোলন ছেড়ে জঙ্গল বাড়ানোর কথা ভাবে। এইভাবে সে একটি বড় জঙ্গল তৈরি করে। কিন্তু একদিন দিল্লির হাইওয়েতে একটি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়। একটি ট্রাক ও বাসের সংঘর্ষে 40 জনের মৃত্যু হয়। কিন্তু পুরুষোত্তম এই বিষয়ে মিডিয়ার সামনে বলে যে এটা অ্যাক্সিডেন্ট নয়, হত্যা ছিল। কারণ তার মতে এই অ্যাক্সিডেন্টের কারণ হলো স্মগ অর্থাৎ ধোঁয়া। হাইওয়ের পাশে এক কেমিক্যাল ফ্যাক্টরি আছে, আর এই কেমিক্যাল ফ্যাক্টরির ধোঁয়ায় চারিদিকে কুয়াশা তৈরি করছে। পুরুষোত্তম এই বিষয়ে সতর্কতা অবলম্বনের জন্য পলিউশন কন্ট্রোল বোর্ডকে 2টি চিঠিও লিখেছিল, কিন্তু তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। পরের দিন পুরুষোত্তম এক কনফারেন্স অ্যাটেন্ড করে। পুরুষোত্তম সবাইকে বলে হাইওয়েতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য সেই কেমিক্যাল ফ্যাক্টরি 90% দায়ী, কিন্তু বাকি 10% দায়ী আমরা। একজন মানুষ না খেয়ে 30 থেকে 40 দিন বেঁচে থাকতে পারে, আর পানি পান না করে 3 থেকে 4 দিন জীবিত থাকতে পারে, কিন্তু অক্সিজেন ছাড়া মানুষ এক মুহূর্ত বাঁচতে পারে না। আর যেভাবে খাবার ও জল কিনে খেতে হচ্ছে, আর এমন একদিন যেন না আসে যে বাঁচার জন্য অক্সিজেন কিনতে হয়। সিগারেট, মদ, HIV ও করোনার থেকেও ভয়ঙ্কর হলো এই এয়ার পলিউশন। প্রায় 65% লোক সুস্থ বাতাস না পেয়ে মারা যায়। শালু মারাদা নামের এক মজদুরি করা মহিলা 40 বছর বয়স থেকে গাছ লাগানো শুরু করে।
তিনি হাজার হাজার গাছ লাগিয়ে জঙ্গল তৈরি করেছেন। এজন্য ভারত সরকার 2019 সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে। সন্তোষ কুমার নামের একজন পলিটিশিয়ানের অনুপ্রেরণায় আজ পর্যন্ত 16 কোটি গাছ লাগানো হয়েছে। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে গাছ লাগানো উচিত। পুরুষোত্তমের এই স্পিচ এবং তার রিসার্চ দেখে অনেক মানুষ তার এই প্রজেক্টে যুক্ত হয়, আর তার কিছুদিন পরেই তার অ্যাক্সিডেন্ট হয়। অনুরাগ গোপালস্বামীকে পুরুষোত্তমের কোনো রিলেটিভ আছে কিনা তা জিজ্ঞেস করলে সুব্রমণিয়াম নামে একজনের কথা জানতে পারে। সুব্রমণিয়াম পুরুষোত্তমের বন্ধু ছিল এবং মৃত্যুর আগে পুরুষোত্তম আর তার স্ত্রী সুব্রমণিয়ামের সঙ্গে গিয়েছিল। ডক্টর অনুজা অনুরাগকে বলে অপ্সরা, ফয়জাল এবং ডক্টর ইরানি এই তিনজনের মধ্যে পুরুষোত্তমের বায়োলজিক্যাল মেমোরি রয়েছে। এই বিষয়টিকে কনফার্ম করার জন্য ডক্টর অনুজা তাদের বাড়ির লোকের সঙ্গে কথা বলে। সে অপ্সরার হাজব্যান্ডের সঙ্গে কথা বলে জানতে পারে সার্জারির পর অপ্সরা তার লেফট হ্যান্ড বেশি করে ব্যবহার করতে শুরু করে। ঈশিতা ও ফয়জালের মায়ের কাছ থেকে সে জানতে পারে সার্জারির পর থেকে ফয়জাল অনেক বেশি বই পড়তে শুরু করে। সার্জারির আগে সে নন ভেজিটেরিয়ান ছিল, কিন্তু পরে পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে যায় এবং সে নেচারকে ভালোবাসতে শুরু করে। তারপর ডক্টর অনুজা অনুরাগকে কিছু সায়েন্টিফিক গবেষণার ভিডিও দেখায়, যা থেকে আমরা জানতে পারি এটিকে সেলুলার মেমোরি বলা হয়। মানুষের ব্রেনের সঙ্গে সঙ্গে তার অনেক স্মৃতি ও অভ্যাস, ভালো লাগা খারাপ লাগার মেমোরি অর্গানের নিউরনসে স্টোর হয়। যখন অর্গান ট্রান্সপ্লান্ট হয় তখন এই সেলুলার মেমোরিও তার সঙ্গে ট্রান্সফার হয়ে যায়। এটা দেখার পর অনুরাগ ডক্টর অনুজাকে বলে যে আমার তো বিশ্বাসই হচ্ছে না। তখন ডক্টর অনুজা বলে ভিডিওতে যে মহিলাকে দেখানো হয়েছে তার হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছিল। তার অপারেশন কমপ্লিট হওয়ার পর তার জ্ঞান ফিরলে সে প্রথমে বিয়ার চেয়েছিল, কারণ তার ডোনার একজন অ্যালকোহলিক ছিল। এই বিষয়টি বলতে গিয়ে ডক্টর অনুজা অনুরাগকে বলে যে তুমি একটি বিষয় খেয়াল করেছো, তারা যাদের হত্যা করেছে তাদেরকে তারা কিন্তু খুঁজতে যায়নি, অ্যাক্সিডেন্টালি তাদের সামনে আসায় তাদের উপর অ্যাটাক করেছিল। তখন অনুরাগ বলে তাহলে লোকেশ, ধরণী ও তীর্থকে তারা কেন মেরেছে? তাদের সঙ্গে তো কোনো সম্পর্ক ছিল না। তা শুনে ডক্টর অনুজা বলে যে আমার মনে হয় তোমার প্রশ্নের উত্তর পুরুষোত্তমের মৃত্যুর সঙ্গে যুক্ত আছে। তারপর অনুরাগ সুব্রমণিয়ামের সঙ্গে দেখা করতে যায়। সেখানে গিয়ে জানতে পারে যে সুব্রমণিয়াম আর অন্য কেউ নয়, শপিং মলের মালিক ধরণী। আর সেখানে অনুরাগের সঙ্গে পার্থর দেখা হয়। পার্থ পার্সোনালি কথা বলার জন্য অনুরাগকে একটি রুমে নিয়ে যায় এবং গ্রিন টি অফার করে। কথা বলতে বলতে পার্থ পুরুষোত্তমের সঙ্গে কী করেছিল সেই সমস্ত ঘটনা তাকে বলে। দিল্লির হাইওয়েতে অ্যাক্সিডেন্টের কারণ হলো পার্থর কেমিক্যাল ফ্যাক্টরিটি, আর পুরুষোত্তমের কারণেই ওই ফ্যাক্টরিটি বন্ধ হয়েছিল। তখন পার্থ, বাদশা এবং লোকেশ তিনজনে মিলে পুরুষোত্তমকে খুন করার প্ল্যান করে। তারপর পুরুষোত্তমের বন্ধু ধরণী একদিন পুরুষোত্তমের বাড়িতে আসে। সে কোনো এক বড় এনজিওর সঙ্গে তাজ হোটেলে পুরুষোত্তমের মিটিং ফিক্সড করেছে। ধরণী পুরুষোত্তম ও তার স্ত্রীকে এনজিওর মিটিংয়ে জয়েন করতে বলে। পরের দিন ধরণী পুরুষোত্তম ও তার স্ত্রীকে নিয়ে তাজ হোটেলে না গিয়ে একটি নতুন জায়গায় নিয়ে যায়। পুরুষোত্তম তাকে তাজ হোটেল না নিয়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে ধরণী বলে পার্সোনালি কথা হবে, তাই এই জায়গাটি বেস্ট। পুরুষোত্তম ঘরের ভিতরে গিয়ে দেখে ধরণী পার্থর সঙ্গে দেখা করানোর জন্য তাদের সেখানে নিয়ে এসেছে। পুরুষোত্তম সেখান থেকে চলে যেতে চাইলে লোকেশ তাদের সসম্মানে বসায় এবং গ্রিন টি অফার করে। পার্থ তার ফ্যাক্টরির উপর এলিগেশন তুলে নেওয়ার জন্য কত টাকা নেবে পুরুষোত্তমকে জিজ্ঞেস করলে পুরুষোত্তম তাতে রেগে যায়। তখন সে সেখান থেকে উঠে চলে যেতে থাকে, কিন্তু বাদশা তার রাস্তা আটকে তাকে ধমকি দেয়। পুরুষোত্তম তখন দুটি আঙ্গুল দিয়ে এক বিশেষ টেকনিক ইউজ করে বাদশাকে অ্যাটাক করে। পার্থ পুরুষোত্তমকে বলে যে সে তাদের চায়ের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়েছে এবং 10 মিনিটের মধ্যে তাদের মৃত্যু হবে। তখন পুরুষোত্তম তার প্রেগনেন্ট স্ত্রীকে নিয়ে হসপিটালে যাওয়ার সময় রাস্তায় অপ্সরার গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় এবং তাদের মৃত্যু হয়। তারপর দেখানো হয় যে কিছুক্ষণ আগে অনুরাগও এই গ্রিন টিটি খেয়েছে। অনুরাগ অপ্সরা, ফয়জাল ও ডক্টর ইরানিকে বাঁচাতে চেয়েছিল, তাই পার্থ তাকেও মারার প্ল্যান করেছে। অনুরাগের হাতে এখন মাত্র 10 মিনিট টাইম। অনুরাগ কোনো মতে গাড়ি ড্রাইভ করে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে পুলিশ স্টেশনে অপ্সরা, ইরানি আর ফয়জালকে পার্থর একটি ভিডিও দেখানো হয়, যেখানে পার্থ পুরুষোত্তমের জঙ্গল পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। যদি জঙ্গলটি বাঁচাতে চায় তাহলে তাদের ওই জায়গায় আসতে হবে। তারা পার্থকে দেখার পর ভায়োলেন্ট হয়ে যায়। তখন তারা পুলিশকে মেরে ইনভেস্টিগেশন রুম থেকে পালিয়ে যায়।
সেখানে পৌঁছালে পার্থর গুন্ডারা তাদের তিনজনকে মেরে গাছে বেঁধে দেয়। পার্থ তাদের পরিবারকে তুলে এনে টর্চার করে, কিন্তু তিনজনের মধ্যে থাকা পুরুষোত্তম কোনো রিয়াকশান না দেওয়ায় পার্থ একটি গাছ পোড়ানোর কথা প্ল্যান করে। আর সেই সময় অনুরাগ সেখানে চলে আসে। তারপর অনেকটা ফাইটিং সিনের পর পার্থ, অপ্সরা, ইরানি এবং ফয়জালের হাতে মারা যায়। আর পরপর এই চারটি খুনের জন্য তাদের কোর্টে হাজির করা হয়। জর্জ সমস্ত রিপোর্ট চেক করার পর ডক্টর অনুজাকে কাঠগড়ায় ডাকে। ডক্টর অনুজা বিষয়টি ক্লিয়ার করার জন্য কিছু তথ্য প্রমাণ জর্জকে দেখায়। আর এখানে ডক্টর অনুজা বলে স্টোনি গ্রাহাম এমন একজন ব্যক্তির হার্ট পেয়েছিল যে আত্মহত্যা করেছিল। হার্ট ট্রান্সপ্লান্টের পর স্টোনি ও ডোনানের মতো একাকিত্ব অনুভব করতে শুরু করে। তারপর অতিরিক্ত ডিপ্রেশনে গিয়ে 6 মাসের মাথায় ডোনারের মতো সেও আত্মহত্যা করে। তারপর একটি ছোট বাচ্চা মেয়ে এমন একজনের হার্ট পেয়েছিল যাকে খুন করা হয়েছিল। হার্ট ট্রান্সপ্লান্টের পর বাচ্চা মেয়েটি ঘুমলে অদ্ভুত ধরনের স্বপ্ন দেখতে পেত এবং স্বপ্নের সাহায্যেই তার খুনিকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। পরে কোর্টের প্রমাণ হয় ওই লোকটি ডোনারের খুনি ছিল। 1991 সালে অ্যান্ড্রিও নামে একজন ডক্টর প্রমাণ করেন যে হার্টের মধ্যেও স্মৃতি মনে রাখার ক্যাপাসিটি আছে। তাই এই ঘটনাগুলির পর বলা যায় সেলুলার মেমোরি থাকা সম্ভব। সাধারণত 5 থেকে 10% সেলুলার মেমোরি অন্যদের মধ্যে ট্রান্সফার হয়, কিন্তু এই তিনজনের মধ্যে প্রায় 90% মেমোরি ট্রান্সফার হয়েছে। তাই পুরুষোত্তমের অভ্যাসের সঙ্গে সঙ্গে তিনজনের মধ্যে পুরুষোত্তমের প্রতিশোধের ভাবনাও এসেছে। তাই এই তিনজন পুরুষোত্তমের খুনিদের খুন করে তার বদলা নিয়েছে। কিন্তু পার্থরুকুল জর্জকে বলে সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও সায়েন্সের নাম নিয়ে খুনিকে ছেড়ে দেওয়া উচিত নয়, তাদের যথোপযুক্ত শাস্তি দেওয়া উচিত। তখন পক্ষের উকিল জর্জকে জিজ্ঞেস করে ডক্টর ইরানি এই শহরে কেন এসেছিলেন। জর্জ বলে আমার নাতির অ্যাক্সিডেন্টের অপারেশন করার জন্য। তা শুনে পক্ষের উকিল বলে আপনি যদি ডক্টর ইরানিকে এই শহরে না ডাকতেন তাহলে তিনি আসতেন না, আর এই খুনটিও হতো না। তার মানে এই খুনের পিছনে ডক্টর ইরানির কোনো ইন্টেনশন ছিল না, পুরোপুরি সায়েন্স আছে। সমস্ত বাদবিবাদ শোনার পর জজ অপ্সরা, ইরানি ও ফয়জালকে নির্দোষ সাব্যস্ত করে এবং এই কেস থেকে মুক্তি দেয়। আর মুভিটি এখানেই সমাপ্ত হয়।